প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতের ক্লাসে আজকে তোমাদেরকে আবার সবাইকে স্বাগতম। আমরা আজকে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে কি করে একটি ক্ষেত্রফল নির্ণয় করা যায় সে সম্বন্ধে আলোচনা করব। চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আমরা মূলত পড়ছি তোমাদের দশম অধ্যায়ের একদম শেষ অংশটা পড়ছি। প্রথমে আমরা ইন্টিগ্রেশন নিয়ে একটু আলাপ করে নেব তোমাদের সাথে। ইন্টিগ্রেশন কি? আমরা একটি অ্যাক্সিস সিস্টেম এঁকে নিই। ধরো এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ভেতরে আমরা একটি কার্ভ আঁকলাম, ধরলাম এটা আমাদের কার্ভ এফ অফ এক্স। তো আমরা এইখান থেকে এইটুকুর ক্ষেত্রফল খুঁজে বের করতে চাই। আমরা এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল খুঁজে বের করবার জন্য এটাকে আমরা একটা ইনিশিয়াল পয়েন্ট দিলাম এক্স নট, এটাকে আমরা একটা ফাইনাল পয়েন্ট দিলাম সাপোজ এক্স এন। এক্স নট এক্স এন। আমরা এখান থেকে এইটুকু ক্ষেত্রফল খুঁজে বের করবার জন্য নির্দিষ্ট যোগজ ব্যবহার করি। তো এই ফাংশনটাকে আমরা এফ অফ এক্স নাম দিলাম, এফ অফ এক্স নাম দিয়েছি। আর ইন্টিগ্রেট করার সময় আমরা এটাকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়েছি। এই জন্য আমরা নাম দিয়েছি ডিএক্স, এক্স নট থেকে এক্স এন পর্যন্ত। এই স্ট্রাকচারটুকু তোমরা নিশ্চয়ই জানো। আমরা এইটা ব্যবহার করে, এই স্ট্রাকচার ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। আমি একটি অঙ্ক প্রথমে তোমাদের সাথে আলাপ করছি। ধরো y সমান সমান 0, y সমান সমান x এবং x সমান সমান 6। এই তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খুঁজে বের করতে চাই। এর জন্য প্রথমে আমরা এর ছবিটা এঁকে ফেলার চেষ্টা করি। x সমান সমান, প্রথমে y সমান সমান 0 লাইন কোনটা? তোমরা নিশ্চয়ই জানো x অ্যাক্সিস যদি এটা হয় তাহলে y সমান সমান 0 লাইন এইটা। y সমান সমান x, এই রেখা কোনটা? এটি আমাদের জানা আছে y সমান সমান x রেখা এবং x সমান সমান 6। আমরা এটাকে ভাগ করে নিলাম 1 2 3 4 5 6। সাপোজ x সমান সমান 6। আমরা এই আবদ্ধ অংশের ক্ষেত্রফলটুকু খুঁজে বের করতে চাই। এইটা আমাদের এখানকার টার্গেট। এটি খুঁজে বের করবার জন্য আমরা এখান থেকে প্রথম কাজ একটি ইনিশিয়াল ভ্যালু চিন্তা করা, যে এই লাইনটা কতটুকু জায়গা এক্স অক্ষের সাথে আবদ্ধ করেছে। এইটুকু জায়গা আমরা খুঁজে বের করতে চাই। এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত? এক্স এর ইনিশিয়াল ভ্যালু 0। এক্স এর ফাইনাল ভ্যালু কত? এক্স এর ফাইনাল ভ্যালু 6। এবং এই যে রেখাটা, সে রেখাটা কত? ওয়াই সমান সমান এক্স। আমাদের যখন আমরা ইন্টিগ্রেশন শিখেছিলাম তখন আমরা শিখেছিলাম এমন, এক্স এখানে থাকবে একটা ইনিশিয়াল ভ্যালু, এখানে থাকবে একটি ফাইনাল ভ্যালু, এইখানে এফ অফ এক্স ডিএক্স। এইটা ছিল আমাদের বেসিক স্ট্রাকচার। এই জন্য আমরা এইখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু এখানে কত? এক্স সমান সমান 0। ফাইনাল ভ্যালু কত? এক্স সমান সমান 6। এবং এখানে আমাদের ফাংশনটা কত? ফাংশন মানে হচ্ছে এফ অফ এক্স, সেটি আমাদের এক্স এর সমান এক্স ডিএক্স। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা 0 থেকে 6 পর্যন্ত। এটার ভ্যালু বসানোর নিয়ম তোমরা নিশ্চয়ই আগের চ্যাপ্টারে শিখে ফেলেছো। তাহলে এই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, সেখান থেকে আমরা এখন লিখতে পারছি 36/2, দ্যাট ইজ 18। আমরা নর্মাল যে জ্যামিতিক ধারণা আছে সেখান থেকে দেখি যে আমরা এটা ঠিক বের করেছি কিনা। এটি একটি ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ এইখানে দেখো, যার ভূমি, এটি সমবাহু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার ভূমি হলো 6 একক এবং উচ্চতাও হলো 6 একক। আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা
এটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল খুঁজে বের করি। তাহলে হাফ ইন্টু ভূমি উচ্চতা দ্যাট ইজ 18। মানে আমরা ইন্টিগ্রেশন যেটা প্রয়োগ করেছি এখানে, সেই প্রয়োগটা এখানে ঠিক আছে। আমরা এইভাবে ইন্টিগ্রেশন ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রফল খুঁজে বের করব। তো আমরা এখন একটি বক্ররেখার ক্ষেত্রফল খুঁজে বের করব। আমাদের সবচেয়ে পরিচিত একটি বক্ররেখা আমি লিখি, দেখো x² প্লাস y² সমান সমান 4। এই বক্ররেখাটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমাদের খুঁজে বের করতে হবে। এই বক্ররেখাটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্রফল, যেটি আমরা সাধারণ নর্মালি জানি যে পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই 4² দ্যাট ইজ পাই ইন্টু 16, এটা হবে এটার ক্ষেত্রফল। এটি আমাদের জানাই আছে এখান থেকে। এটি আমাদের এখান থেকে জানাই আছে। আমাদের এই জাতীয় ক্ষেত্রের সবসময় প্রথম কাজ, একটু হোল্ড করো, এই জাতীয় ক্ষেত্রের সবসময় আমাদের প্রথম কাজ হচ্ছে এটার ছবি এঁকে ফেলা। আমরা এটার একটি রাফ ছবি এখানে এঁকে ফেলি। ডান পাশে ছবি এঁকে ফেলছি। মনে করলাম 1 2 3 4 এটি ধরলাম। জাতীয় ক্ষেত্রের সবসময় প্রথম কাজ 1 2 3 4 আমরা ধরলাম, এখান থেকে এইটুকু 4, এটা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমি এই জায়গাটায় একটা সার্কেল আঁকছি। আমার সার্কেলটা পুরোপুরি হচ্ছে না, পিছলে যাচ্ছে হাত। যাক, এই জায়গায় সার্কেল আমরা এঁকে ফেলছি। আমাদের এখানে প্রথম কাজ, সার্কেলটি আঁকার পরে ধরলাম এমন সার্কেলটি আঁকার পরে এটি একটি সিমেট্রিক ফিগার, আমরা সেটা বুঝতে পারছি। সিমেট্রিক ফিগার বলতে তোমরা জানো প্রতিসম চিত্র। এই প্রতিসম চিত্রর সবচেয়ে ছোট অংশটিকে আমরা চিন্তা করব। দেখো, এই অংশটির ক্ষেত্রফল বের করে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তবে পুরো বৃত্তটি যে জায়গাটিকে আবদ্ধ করেছে তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। এর জন্য আমরা এইখান থেকে এইটুকু চিন্তা করি। এইখানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু হলো 0 এবং ফাইনাল ভ্যালু হলো 2, কারণ x² প্লাস y² সমান 2², এটি আমাদের জানা আছে। দেখো, আমরা এখন এই জায়গার ক্ষেত্রফল খুঁজে বের করতে চাই। এইটার জন্য এই যে বক্ররেখা, এই বক্ররেখাটিকে আমরা ফাংশন আকারে লেখার চেষ্টা করি। দেখো, আমরা এখান থেকে লিখতে পারছি x² প্লাস y² সমান 4, দ্যাট ইজ y² সমান 4 মাইনাস x², that is y সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস x²। আমরা এখান থেকে লিখতে পারছি y সমান প্লাস মাইনাস 4 কে আমরা 2² লিখে রাখি, এতে আমাদের সাবস্টিটিউশনের সহযোগিতা হবে। দেখো, আমরা এইবার এইখানে যে অংশটি রয়েছে, উপরের অংশ, আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিই। এই উপরের অংশটির ফাংশন সেটি হচ্ছে f of x 2² মাইনাস x², এবং নিচের অংশ যে ফাংশনটি সেটি হলো f of x সমান মাইনাস 2² মাইনাস x²। এইখানে আমরা বারবার আবার বলছি, সবচেয়ে ক্ষুদ্রতম অংশটিকে প্রথমে বেছে নেব। তাহলে আমাদের ক্ষুদ্রতম অংশ এইটুকু, আমি লাল কালি দিয়ে এটাকে আইডেন্টিফাই করি। দেখো, ক্ষুদ্রতম অংশ হচ্ছে এইটি। এই অংশের ক্ষেত্রফল বের করব, তাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে পুরো যে বৃত্তটা আছে সেই ক্ষেত্রফলটি পেয়ে যাব। এইটার জন্য আমরা ইন্টিগ্রেট করব। দেখো, আমরা এখান থেকে লিখি 0 থেকে 2 পর্যন্ত x এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনাল ভ্যালু 2। ফাংশনটা হচ্ছে y dx। তাহলে এখান থেকে লিখতে পারছি 0 থেকে 2 পর্যন্ত ফাংশনটা হচ্ছে 2² মাইনাস x² স্কোয়ার রুট। এই যে 0 থেকে 2 পর্যন্ত এমন 4 টুকরা যদি আমরা জড়ো করি তাহলে পুরো ফাংশনটির ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এই জন্য পুরো বৃত্তটির ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এই জন্য এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে তাহলে পুরো অংশের ক্ষেত্রফলটি পাওয়া সম্ভব হবে। তাহলে আমরা লিখতে পারছি 4 ইন্টু 0 থেকে 2 x² মাইনাস x² dx।
আমরা এখন এখান থেকে দেখো লিখতে পারছি 4 0 থেকে 2 এই জাতীয় যে ফাংশনগুলো আছে সেইগুলোর ক্ষেত্র সেইগুলো ইন্টিগ্রেশন করার জন্য আমরা কিছু সাবস্টিটিউশন আগের চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা শিখে রেখেছিলে। আমরা সেখান থেকে ব্যবহার করছি x সমান সমান 2 সাইন থিটা, এটা তোমাদের জানা আছে। আমরা এখান থেকে লিখতে পারি তাহলে dx সমান 2 cos থিটা d থিটা। আমরা এইবার এখান থেকে লিমিট চেঞ্জ করব, লিমিট চেঞ্জও তোমাদের জানা আছে। আমরা লিমিট চেঞ্জটা এইখানে করে রাখি, ধরলাম x এইখানে থিটা। দেখো যখন x সমান সমান 0 তখন সাইন থিটা থিটা সমান সমান কত আসে, দেখো x সমান সমান 0, তার মানে এখান থেকে আমরা লিখতে পারছি, আমি এইখানে একটু রাফ করে দেখাই, তাহলে থিটা সমান সমান আসছে সাইন ইনভার্স x বাই 2। x সমান সমান যদি 0 হয় তাহলে থিটা এর মান আসছে 0। যখন x সমান সমান এখানে আমাদের 2, তাহলে থিটা এর মান আসছে সাইন ইনভার্স 2 বাই 2, দ্যাট ইজ 1। সাইন ইনভার্স 1 এর মান কত? সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 2। আমরা এখানে যদি 2 ব্যবহার করি, আমাদের এইটুকু দেখানো না দেখালেও চলবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে x সমান সমান 2 সাইন থিটা, এই কথার অর্থ dx সমান 2 cos থিটা d থিটা। আমরা সেই ভ্যালুগুলো এবার এখানে বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, এখান থেকে আসছে 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার সাইন স্কয়ার থিটা, এখানে আসছে 2 cos থিটা d থিটা। আর আমাদের এইখানকার যে লিমিটগুলো আছে সেটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। তো নিশ্চয়ই তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের বলছি, যাদের প্রয়োজনীয় প্রশ্ন আছে কেবল প্রয়োজনীয় প্রশ্নই করবে। আমরা পড়ছি কেবলমাত্র যারা গণিত মানে ইন্টারমিডিয়েট এইচএসসি সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য এই ক্লাসটি, এবং যারা পরীক্ষার্থী তাদেরও এই ক্লাসটি কাজে দেবে, কিন্তু যারা ফার্স্ট ইয়ারের বা অন্য ক্লাসে তাদের জন্য এই ক্লাসটি কোনো কাজে দেবে না, তোমরা এটি বুঝতেও পারবে না। যে কারণে শুধুমাত্র যারা দ্বিতীয় বর্ষের ছাত্র আছো, নতুন দ্বিতীয় বর্ষ এবং পুরনো দ্বিতীয় বর্ষ, তোমরাই কেবল এই ক্লাসটি বুঝতে পারবে, তাছাড়া কারোর জন্য নয় এই ক্লাসটি। দেখো এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করে যেতে থাকি। 4 0 থেকে পাই বাই 2, আমি এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে 2 cos থিটা d থিটা। আমরা এগিয়ে যেতে থাকি ধীরে ধীরে। 4 0 থেকে পাই বাই 2, এই 2 মিলিয়ে এখানে 4 হয়ে গেল। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই কথার অর্থ আসছে cos স্কয়ার থিটা স্কয়ার রুট আরো একটি cos থিটা এখানে d থিটা। এটা আমরা এখান থেকে লিখতে পারছি 4 0 থেকে পাই বাই 2। আমরা আমি অভিভাবক যিনি আছেন বোরহান, আমি তাকে বলছি, বিনয়ের স্বরেই বলছি, এই ক্লাস কি হবে এটা এক সপ্তাহ আগেই এটি পোস্টার দিয়ে দেওয়া হয়, এবং সেখানে কোন ক্লাস কোন বিষয়ের ক্লাস সেগুলো সব উল্লেখ থাকে, এবং ক্লাসের শুরুতেও আমি বলে নিয়েছি। যে কারণে নিশ্চয়ই এখন কোন ক্লাস হচ্ছে সেটা ওই পোস্টার দেখলে আপনারা বুঝতে পারবেন, ওটা ওখানে লেখা আছে। দেখো এখান থেকে লিখতে পারছি 4, এখানে লিখছি cos থিটা, আরো একটি cos থিটা d থিটা। আমরা এখান থেকে লিখতে পারছি, দেখো 0 থেকে পাই বাই 2, এই যে 4 রইল, এখানে cos স্কয়ার থিটা আমরা লিখলাম, এখানে রইল d থিটা। আমরা এখান থেকে এইবার ডান পাশে চলে যাই, অল্প জায়গার মধ্যে যেন আমাদের এটি হয়ে যায়। তাহলে সামনে রইল 4 0 থেকে পাই বাই 2। এই যে 4 cos স্কয়ার থিটা, এটাকে আমরা একটি 2 আলাদা করি, আরেকটি 2 ভিতরে রেখে এটাকে লিখতে পারি cos স্কয়ার থিটা d থিটা। এখন এই 4 রইল, আরেকটি 2 বাইরে নিয়ে আসলাম, 0 থেকে পাই বাই 2। 2 cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস আমাদের জানা আছে 1 প্লাস cos 2 থিটা d থিটা। এইগুলো এই সূত্রগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে এতদিন পরে হলেও। আমরা এখন এখান থেকে সরাসরি ইন্টিগ্রেশনটা প্রয়োগ করে দেই।
তাহলে প্রথমে রইল ডি থিটা, এরপর এখানে রইল দেখো কস 2 থিটা। কস থিটা ইন্টিগ্রেশনটা কি? কস থিটা ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস, সরি আমি একটু আলাদা করে দিই, এখান থেকে 0 থেকে π/2, এখানে রইল ডি থিটা, আবার 0 থেকে π/2 cos 2 থিটা ডি থিটা, এমন আলাদা করে নিলাম। দেখো এইবার আমরা চাইলে, তোমরা চাইলে একসাথেও করতে পারতে, তোমরা চাইলে এখানে সরাসরি সূত্রও ব্যবহার করে দিতে পারতে, যে সূত্র তোমরা অন্য চ্যাপ্টারে শিখেছিলে, এই সূত্র তোমরা এখান থেকে সরাসরি ব্যবহার করে দিতে পারতে। আমি এখান থেকে লিখছি দেখো এবার 8, তাহলে এখানে রইল থিটা, এটা রইল 0 থেকে π/2 প্লাস cos থিটা এর ইন্টিগ্রেশনটা হলো sin থিটা, sin থিটা, তাহলে এখানে আছে 2 থিটা, তাহলে আমরা এখানে লিখলাম sin 2 থিটা, তার নিচে রইল 2 থিটার ইন্টিগ্রেশন কত, ডিফারেন্সিয়েশন কত, শুধু 2, আমাদের এইখানে এটা রইল 0 থেকে π/2। আমরা এইবার এই মানগুলো এখানে বসিয়ে দেই। যদি মানগুলো এখানে বসিয়ে দেই তাহলে এখানে বলতে পারি 8 π/2 মাইনাস 0, আর এখানে আসছে দেখো sin 2 ইন্টু π/2 ডিভাইডেড বাই 2 মাইনাস sin 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2। আমরা এই সবগুলো মান এখানে একটা বড় ব্র্যাকেট দিয়ে রাখো, যেন 8 দুজনের সাথে গুণ আছে সেটা বোঝায়। আমরা এখান থেকে লিখতে পারছি দেখো, তাহলে আমাদের এখানে আসলো থিটা এর, আমি এখানে ইন্টিগ্রেশনে একটু, হ্যাঁ শুধু থিটাই থাকছে, ডি থিটার ইন্টিগ্রেশন শুধু থিটাই থাকছে। আমরা এখানে সেকেন্ড পার্টে 8 গুলো হবে স্যার, হ্যাঁ সেকেন্ড পার্টে 8 গুলো হবে। আজকে প্রথম আমি এইভাবে তোমাদের ক্লাস নিয়ে দেখছি, আগে ক্লাসগুলো নিতাম বোর্ডে, বোর্ডে নিতে গেলে ফোকাসের খুব সমস্যা হতো, তোমরা অনেক সময় দেখতেও পারতে না। এভাবে ক্লাস নিলে একটি সুবিধা বোধ করি অনেক সময়, যে কারণে আমি আজকে এভাবেই তোমাদের ক্লাস নিয়ে, প্রথম ক্লাস নিয়ে দেখার চেষ্টা করছি। আমিও এই প্ল্যাটফর্মে যেভাবে ক্লাস নিচ্ছি, এই প্ল্যাটফর্মে আমিও আজকে একদম নতুন, একদম শিক্ষানবিশ পর্যায়েতে আছি, যে কারণে আমারও অনেক ক্ষেত্রে সেটিংসে ভুলভ্রান্তি হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিতে হয়তো একটু সময় লেগে যেতে পারে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারছি এবার 8 ইন্টু π/2, সেখান থেকে আমরা লিখতে পারছি, তাহলে একবারে লিখে ফেলি মাইনাস 0 সাইন, এটার মান 0, এটার মান 0, মানে সবাই 0 এখানে যারা আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি দেখো এবার 8 ইন্টু π/2, 8 ইন্টু π/2 মানে পাই 4π, দ্যাট ইজ π2 স্কয়ার। আমরা এখান থেকেই π2 স্কয়ার, আমরা এখান থেকে এই ক্যালকুলেশনটি শেষ করতে পারছি। আমরা প্রথমেই লিখে রেখেছিলাম দেখো, আমরা নর্মালি আমাদের জানা আছে যে এই যে বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, তার মানে এই বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার, তাহলে এই বৃত্তটির সাধারণ ক্ষেত্রফল আমাদের জানা আছে πr স্কোয়ার, আমি প্রথমে ভুল লিখেছিলাম π4 স্কোয়ার লিখেছিলাম, ওটা আসলে π2 স্কোয়ার হবে, দ্যাট ইজ π2 স্কোয়ার, তার মানে 4π। তার মানে আমাদের সাধারণভাবে অ্যালজেব্রিক বা জিওমেট্রিক ভাবে বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে যে ধারণাটি ছিল, সেটি এখন দেখো ইন্টিগ্রেশন করার পরে সেই ধারণাটি একই রয়েছে। এখন তোমরা বলতে পারো যে তাহলে এই পদ্ধতিটা আমরা কেন প্রয়োগ করছি, ইন্টিগ্রেশন কেন প্রয়োগ করছি? কারণ যে সমস্ত নিয়মিত চিত্র আছে সেগুলোর জন্য আমরা পরিমিতি মানে মেজারমেন্ট বা মেনসুরেশন অংশে বেশ কিছু সূত্র শিখে রেখেছি, কিন্তু অনিয়মিত যে সমস্ত ফিগারগুলো আছে, চিত্রগুলো আছে, সেইগুলো আমাদের জন্য বের করা বেশ জটিল কাজ। তখন আমরা ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো উপায়ে সেগুলো ক্ষেত্রফল খুঁজে বের করতে পারি না। আমরা এই ধরনের একটি অঙ্ক এখন করব। নিশ্চয়ই তোমরা এটা তুলতে পেরেছো, আমি একটু এগিয়ে যাই সামনের দিকে। দেখো আমি আরেকটি অঙ্ক তুলছি, আমি অঙ্কটিকে বলছি এইভাবে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, অঙ্কটিকে বলছি এইভাবে, এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার এবং ওয়াই সমান সমান এক্স, এই দুইটি রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল খুঁজে বের করতে হবে। ওয়াই সমান সমান এক্স স্কোয়ার এবং ওয়াই সমান সমান এক্স, এই দুইটি অংশ দ্বারা, এই দুইটি রেখা দ্বারা, একটি বক্ররেখা আর একটি সরলরেখা,
এই দুইটি রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমাদের খুঁজে বের করতে হবে। দেখো, আমরা এখান থেকে এই প্রথম কাজ আমি বলেছি, যে কোনো অঙ্ক করার প্রথম কাজই হচ্ছে এই ক্ষেত্রফল বিষয়ক তার ছবিটা আঁকা, ছবি সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করা। যে কোনো ক্ষেত্রে আমাদের এটা প্রথম কাজ। আমরা এটার ছবিটা এঁকে ফেলি। y সমান সমান এক্স স্কোয়ার, এই গ্রাফ আমি তোমাদের শিখিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে গ্রাফ আমাদের অনেক কাজে লাগে। ইন্টিগ্রেশন, এই এরিয়া প্রবলেমগুলো গ্রাফ ছাড়া আসলে পারা খুবই কঠিন। বারবার বাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গাটা শুধু মোটামুটি তোমরা ধরে নাও যে আনুমানিক চেহারাটা এমন। এখন দেখো আরেকটা লাইন হচ্ছে y সমান সমান x, তাহলে এটা হলো y সমান সমান এক্স স্কোয়ার। আরেকটা লাইন y সমান সমান x, যে লাইনটি ঠিক মাঝখান দিয়ে চলে গেছে, y সমান সমান x। তাহলে এই লাইনটি হচ্ছে y সমান সমান x। এই দুইটি অংশ দ্বারা যে অংশ আবদ্ধ হয়েছে সেই অংশটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারছি y সমান সমান x লাইন এবং y সমান সমান এক্স স্কোয়ার বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল খুঁজে বের করতে চাই। এই জাতীয় ক্ষেত্রে দেখো, তোমাদের যে আমরা যে মেনসুরেশন বা যে জ্যামিতি এতদিন ধরে শিখে এসেছি, সেটা এখানে প্রয়োগ করে এই অংশের ক্ষেত্রফল বের করা আর সম্ভব হয়ে ওঠে না। এর জন্য আমাদের ইন্টিগ্রেশনের হেল্প প্রয়োজন পড়ে। আমাদের প্রথম কাজ, এটাকে দুইটা চিত্র আকারে চিন্তা করতে হবে। একটি চিত্র আমরা এখান থেকে এমন চিন্তা করছি যে y সমান সমান এক্স রেখা। দেখো, আমি এটাকে 0 বিন্দু দিলাম, এই বিন্দুটার নাম দিলাম a। এই বিন্দুটাকে 0 দিলাম, এই বিন্দুটার নাম দিলাম a। তাহলে 0 থেকে a পর্যন্ত বিন্দুটা আমাদের খুঁজে বের করতে হবে এবং এই অংশের ক্ষেত্রফলটা আমরা খুঁজে বের করব। এইটার আমরা সাপোজ নাম দিলাম এরিয়া 1। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাজ হবে আরেকটি অংশের ক্ষেত্রফল খুঁজে বের করা। এটি কেমন? দেখো, আমরা এখান থেকে প্যারাবোলা যেটি আছে, সেই প্যারাবোলার এই অংশটা খুঁজে বের করলাম। তাহলে এই অংশটির ক্ষেত্রফলটা আমরা এখান থেকে খুঁজে বের করে নাম দিলাম সাপোজ a2। আমরা এখন করব কি, a1 মাইনাস a2 করে এই যে মাঝখানে যে জায়গাটি আছে সেই অংশের ক্ষেত্রফল তখন খুঁজে বের করতে পারবো যদি আমরা a1 মাইনাস a2 করি। এর জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে এই অংশটির ক্ষেত্রফল খুঁজে বের করা। তারপরের কাজ হবে ভেতরের যে অংশটি আছে সেই ক্ষেত্রফল দুটি খুঁজে বের করা, যেটি আমরা দুইটি চিত্র করতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য কেবলমাত্র এখানে দুইটি চিত্র এঁকেছিলাম। এই জন্য আমাদের প্রথম কাজ এ বিন্দুটা এবং 0 কোথায় তারা মিলিত হয়েছে সেই বিন্দু দুটা খুঁজে বের করা। আমরা এখানেই বুঝতে পারছি, আঁকার জন্যই বুঝতে পারছি যে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। রেখাটা মুছে গেছে, আবার আঁকছি 0 বিন্দু। তোমাদের একটু জ্ঞাতার্থে বলছি, দেখো পুরো ইন্টিগ্রেশন চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটি অতীব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা তোমরা প্রায় সমস্ত পরীক্ষায়, সমস্ত ভর্তি পরীক্ষা এবং সব জায়গায় এই ধরনের একটি অঙ্ক পাবেই। ম্যাক্সিমাম সময়ই এই ধরনের একটি অঙ্ক থাকেই, ক্ষেত্রফলের বিষয়। এবং এটি কিন্তু দেখে খুব সহজ মনে হয়, কিন্তু এটি অনেকগুলো চ্যাপ্টারের সম্মিলিত ফলাফল। মানে তোমাকে ফাংশন জানতে হবে, গ্রাফ জানতে হবে, ইন্টিগ্রেশন জানতে হবে। এই সবগুলো বিষয় তুমি যদি একবারে জেনে থাকো, সবগুলো বিষয়ের প্রয়োগ কিন্তু এখানে একবারে হচ্ছে। তোমাকে কম বেশি জ্যামিতিও জানতে হচ্ছে, যে জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের একসাথের ফলাফল। এবং দ্বিতীয় প্রশ্ন যেটি থাকে, যে তুমি এখানে ছবিগুলো আঁকছো, এগুলো গ্রাফ পেপারে আঁকতে হবে না, এগুলো ফ্রি হ্যান্ডে আঁকলেই হবে এবং এর কোনো বর্ণনাও দেওয়া লাগবে না। এগুলো বর্ণনা ছাড়াই এই ছবিগুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখো, এখানে আমরা এখন এই একটি কার্ভ হচ্ছে y সমান সমান এক্স স্কোয়ার 1 নাম্বার, আরেকটি হচ্ছে y সমান সমান এক্স 2 নাম্বার। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে 1 এবং 2, এই দুইটি ইকুয়েশনকে সলভ করতে চাইবো। তাহলে আমরা 2 এর মান এখন বসিয়ে দেই 1 এর ভেতরে। 2 এর মান যদি 1 এর ভেতরে বসিয়ে দিই, তাহলে লিখতে পারি y সমান সমান, y মানে x, তাহলে দেখো x সমান এক্স স্কোয়ার। আমরা এখান থেকে এ দুটোকে একসাথে করে ফেলি, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এ কথার অর্থ x 1 মাইনাস এক্স সমান 0, দেয়ারফর x সমান সমান 0 অর 1 মাইনাস এক্স সমান 0। এই কথার অর্থ x সমান সমান 1। আমরা এখন এখান থেকে বলতে পারছি x এর মান যদি 0 হয় তাহলে y এর মান 0, x এর মান যদি 1 হয় তাহলে y এর মান 1। তাহলে আমরা এই যে a নামক পয়েন্ট, এটা 1 1, আমরা এই পয়েন্টটি পেয়ে গেলাম। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুইটা রেখার ছেদ বিন্দু, যে বিন্দুর দ্বারা মিলিত হয়েছে সেই বিন্দুটা খুঁজে বের করতে হবে।
সেই দুইটা বিন্দু আমরা খুঁজে বের করলাম, একটা 0 0, একটা 1 1। এখন আমাদের কাজ হচ্ছে তাহলে এইখান থেকে এইটুকু লম্ব টেনে দেই। লম্ব টেনে দিয়ে আমরা এখান থেকে এইটুকু দেখো, এটার নাম দিলাম সাপোজ বি বিন্দু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি 1 0। এখন আমরা ও এ বি অংশের ক্ষেত্রফল দুইটা বের করব। একটি হচ্ছে সরল রেখার জন্য, একটি বক্ররেখা এর জন্য। দেখো সরল রেখাটি অধিকতর বেশি জায়গা দখল করেছে এবং বক্ররেখাটি কম জায়গা দখল করেছে। এই জন্য সরল রেখাটির ক্ষেত্রফল আমরা আগে বের করব, এরপরে বক্ররেখাটির ক্ষেত্রফল এখান থেকে খুঁজে বের করব। দেখো সরল রেখাটির ক্ষেত্রফল যদি আমরা আগে বের করে নিই এখান থেকে, এবং দুটো অংশটাকে দুটো ইন্টিগ্রেশনকে আমরা একসাথেই সলভ করতে পারবো। তাহলে দেখো আমরা বলতে পারি রিকোয়ার্ড এরিয়া বা ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা যেটা করব 0 থেকে 1 পর্যন্ত, এবং কোন সেটা কোন কার ইন্টিগ্রেশন করব x dx। তাহলে ত্রিভুজ অংশটির ক্ষেত্রফল আমরা এখান থেকে পেয়ে যাব, মাইনাস 0 থেকে 1 পর্যন্ত কিসের ক্ষেত্রফল বের করব আমরা এখন y স্কয়ারের ক্ষেত্রফল বের করব। এই দুটো যদি আমরা মাইনাস করে দেই তাহলে দেখো মাঝখানে যে লাল অংশ দিয়ে আমি যে আবদ্ধ অংশটা চিহ্নিত করেছি সেই অংশের ক্ষেত্রফলটা আমরা সহজেই পেয়ে যাব। বারবার বলছি এটিকে, যেমন আমরা প্রথমে দুটি নরমাল একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটি বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে স্বাভাবিক আলোচনা করেছিলাম, এগুলোকে আমরা পরিমিতি বা মেজারমেন্ট বা মেনসুরেশন ব্যবহার করেও সলভ করতে পারতাম, কিন্তু এইটাকে কিন্তু আমরা মেজারমেন্ট ব্যবহার করে সলভ করতে পারবো না। এটার ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন ছাড়া আপাতত আমাদের কাছে আর কোনো পন্থা নেই। দেখো আমি এখন তাহলে এখান থেকে বলতে পারছি ইন্টিগ্রেশন গুলো খুবই সহজ। এটা ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, এটি আমাদের জানা আছে, এটা 0 থেকে 1 পর্যন্ত। এটি ইন্টিগ্রেশন দেখো x³/3, এটিও জানা আছে আমাদের, খুব সহজ ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত। আমরা লিমিটগুলো বসানো আগের চ্যাপ্টারে শিখে রেখেছি, তাহলে এখানে আমরা 1/2 মাইনাস 0/2 লিখতে পারছি, মাইনাস এখানেও 1/3 আবার মাইনাস 0/3ও লিখতে পারছি। এরপরে আমরা এখান থেকে এখন লিখতে পারি দেখো 1/2 মাইনাস 1/3। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি দেখো 3 দুগুণে 6, 3 মাইনাস 1, 1/6। এইভাবে আমরা এইটার আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এই অঙ্কটিকে আমি আরো একবার করব। এইবার করব ভিন্নভাবে, একই জিনিস একটু ভিন্নভাবে। নিশ্চয়ই তোমরা এইটুকু পর্যন্ত তুলতে পেরেছো। এই অঙ্কটিকে আমি একটু এবার ডান সাইডে নিয়ে যাব। এইবার তোমরা একটু খেয়াল করো, আমি একটু কালার চেঞ্জ করে ফেলি। এইবার এইটিকে আমি এবার গ্রিন কালার দিয়ে তোমাদের বোঝাই। আমি চিন্তা করলাম এবার আমি এই অক্ষের সাপেক্ষে মানে ওয়াই অক্ষের সাপেক্ষে এটার ক্ষেত্রফল খুঁজে বের করতে চাই। সবসময় যে তোমাকে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করতে হবে এমনটি নয়, তোমরা ওয়াই অক্ষের সাপেক্ষেও ক্ষেত্রফলটি তোমরা বের করতে পারো চাইলে। দেখো এই বিন্দুটার নাম দিলাম সাপোজ সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারছি এটি 0 1, নিশ্চয়ই ধরতে পারছো এখানে। আমরা এইখানটায় যদি খুঁজে বের করতে চাই, এখন আমরা ট্রায়াঙ্গেল ও সি এর ক্ষেত্রফলটা পরে বের করব। এখানে আমাদের এই সবুজ কালি অংশে যদি ওয়াই অক্ষের দিকে খুঁজে বের করি তাহলে আমাদের কাজ হবে এইখানে ও সি এ নামক যে বক্র অংশটি আছে এই বক্র অংশটির ক্ষেত্রফল আগে খুঁজে বের করতে হবে, তার কাছ থেকে ট্রায়াঙ্গেল ও সি এ খুঁজে বের করে মাইনাস করে দিলে ক্ষেত্রফলটি আমরা পেয়ে যাব। যেমন আগের বারে আমরা এক্স এর ফাংশন ধরে অঙ্কটি করেছি, এবারে আমরা ওয়াই এর ফাংশন ধরে অঙ্কটি করব। সবসময় কিন্তু এক্স এর ফাংশন ধরে অঙ্কটি করতে হবে এমন কথা নয়, ওয়াই এর ফাংশন ধরে করলেও আমাদের অনেক সময় সহজ হতে পারে অঙ্কটি। আমরা এখানে দুটি ক্ষেত্রে একই হবে। এখানে দেখো তাহলে আমরা যদি ওয়াই এর ফাংশন ধরে করি তাহলে ক্ষেত্রফল সমান সমান লিখতে পারছি দেখো এটা 0 থেকে 1, 0 থেকে 1। প্রথমে আমাদের কাজ বক্ররেখাটি, তাহলে এই বক্ররেখাটি যদি আমরা ওয়াই এর ফাংশন বানাই এক্স এর ফাংশন না বানিয়ে, তাহলে লিখতে পারি দেখো এক্স সমান সমান প্লাস মাইনাস স্কয়ার রুট অফ ওয়াই। শুধু পজিটিভ অংশটা আমরা এখান থেকে নিচ্ছি, তাহলে স্কয়ার রুট অফ ওয়াই ডিওয়াই মাইনাস 0 থেকে 1 ওয়াই ডিওয়াই। এই হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রফলটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি দেখো স্কয়ার রুট অফ ওয়াই, এটার ইন্টিগ্রেশন কত ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1, এটা 0 থেকে 1 মাইনাস এখান থেকে লিখতে পারছি y টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, এটা
0 থেকে 1। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি y এর মান এখান থেকে আসছে 3/2, এখানেও আসছে 3/2, মাইনাস এখানে আসছে y/2। দুই ক্ষেত্রেই আমরা লিমিট সেম লিখে রাখছি এখানে 0 থেকে 1। এইবার তোমরা এখানে 1 বসিয়ে দাও। এখন উপরে y এর পাওয়ার 1 এর পাওয়ার যা ইচ্ছা হোক তার মান সবসময় 1ই হবে। এটা হলো 3/2 মাইনাস এটা 0 3/2। এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মান বসানোর পরে এমন হলো। দ্বিতীয় ক্ষেত্রে যদি মান বসাই দিই তাহলে 1/2 মাইনাস 0/2। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারছি 2/3 মাইনাস 1/2। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি 3 দুগুণে 6। তাহলে এখানে থাকছে 4 মাইনাস 3, দ্যাট ইজ 1/6। 4 মাইনাস 3, দ্যাট ইজ 1/6। দুই ক্ষেত্রেই এই এরিয়াটা সেম এলো। অর্থাৎ তুমি যদি এক্স অক্ষে এক্স কে ভেরিয়েবল ধরে অঙ্কটি করো তবেই যে ক্ষেত্রফলটি এসেছে, ওয়াই কে ভেরিয়েবল ধরে অঙ্কটি করলেও সেই ক্ষেত্রফলটি এসেছে। এখন কোনো কোনো সময়, বেশিরভাগ সময় তোমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে এক্স কে ভেরিয়েবল ধরে মানে এক্স কে চলক ধরে মানে ফাংশনটিকে এক্স এর ফাংশন বানিয়ে ক্যালকুলেশন করলেই বেশিরভাগ ক্ষেত্রে সহজতর হবে। আর কোনো কোনো ক্ষেত্রে যদি চিত্রটি একটু অন্যরকম হয় তখন দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে এক্স কে যদি আমরা ভেরিয়েবল ধরি তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ফাংশনটি বা অঙ্কটি বেশ জটিল হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়াই কে ভেরিয়েবল ধরতে পারি। আচ্ছা, বারবার অনেকেই প্রশ্ন করছে এটা কোন ক্লাস। এটা লাস্ট লাইনে 3 - 2 হবে। লাস্ট লাইনে 3 - 2 হবে। ও এটা 3 - 2 হবে। হ্যাঁ, 3 - 2 হবে। দেখো, অনেকে প্রশ্ন করছে এটা কোন ক্লাস। এই তোমরা নিশ্চয়ই পোস্টারগুলো দেখো, পোস্টার দেখে তোমরা ক্লাসে জয়েন করো। এটি কলেজের যারা কেবলমাত্র সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অথবা পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি কার্যকর। যারা সেকেন্ড ইয়ারে উঠেছো মানে ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, ইন্টিগ্রেশন পুরোপুরি পারো, এবং কেবল তারাই এই ক্লাসটি তাদের জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। তোমরা যে কিশোর বাতায়নের পেজটা আছে ওখানে রুটিনে দেখে নেবে। আর বারবার তোমাদের বলছি আমি আজকে যেভাবে ক্লাস নিচ্ছি এটার সাথে আমিও নতুন। আমি এভাবে ক্লাস নিয়েছি কিন্তু তোমাদের লাইভে কখনো এভাবে ক্লাস নেইনি, যে কারণে আমিও কিভাবে এটার হেডলাইন লিখতে হয় ক্লাসগুলো এগুলো আমার ঠিক জানা নেই। আচ্ছা, এবার আসো আমরা আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটি কি শেষ করতে পারবো? আচ্ছা, একটি অঙ্ক আমরা করি। আমাদের এই চ্যাপ্টারটি মোট 3টি ক্লাস আমি তোমাদের সাথে নেব। আগামী বুধবারও আরেকটি ক্লাস নেব, তারপরে বুধবার একটি ক্লাস নেব। ধীরে ধীরে আমরা একটু জটিল জটিল চিত্রগুলো শেখার চেষ্টা করব। আমি আরেকটি অঙ্ক এখান থেকে লিখে নেই। দেখো, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার সমান সমান এক্স, এই দুই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল খুঁজে বের করতে চাই। এই দুই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খুঁজে বের করতে চাই। আমি বলেছি যে যখনই এমন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের প্রসঙ্গ থাকবে আমাদের প্রথমতম কাজ হবে যে আমরা চিত্রটি এঁকে ফেলবো। এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, চিত্র আঁকা। আমরা, তোমাদের মনে পড়ে কিনা যারা ক্লাস করেছিলে, চিত্র আঁকার উপরে সম্ভবত আমি 1 ক্লাস বা 2 ক্লাস নিয়েছিলাম, যে 2টা ক্লাস ছিল শুধুই চিত্র আঁকা। দেখো, এটাকে আমরা লিখতে পারছি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারছি এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। আমাদের কাজ হচ্ছে এই দুইটা মিলিয়ে এখানে যে আবদ্ধ অংশ তৈরি হচ্ছে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা খুঁজে বের করতে চাই। এটা আমাদের প্রথমতম কাজ। এটিকে তোমরা এক্স অক্ষের দিকে নিয়ে করলেও করতে পারবে, মানে এক্স কে যদি ভেরিয়েবল বানিয়ে ফেলতে চাও তাতেও অঙ্কটি করতে পারবে। আবার তোমরা চাইলে এটিকে ওয়াই কে ভেরিয়েবল মানে এই ফাংশনটিকে ওয়াই এর ফাংশন হিসেবে ব্যবহার করলেও অঙ্কটি করতে পারবে। আমাদের প্রথম কাজ হবে এই একটা বিন্দু এবং এই বিন্দু, এই দুই বিন্দুর স্থানাঙ্ক প্রথমে খুঁজে বের করা, এই দুইটাকে প্রথমে সলভ করার চেষ্টা করা। তাহলে দেখো, এটাকে আমরা যদি ওয়াই সমান এক্স স্কোয়ার থেকে আমরা 1 লিখলাম, আবার ওয়াই স্কোয়ার সমান এক্স, এই যে 2 নম্বরটার ভিতরে ওয়াই এর মান বসিয়ে দেই,
তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এক্স। এই কথার অর্থ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স সমান 0। আমরা এইখানে যত ফাংশন শিখছি আমাদের ক্যালকুলাস অংশে, সে ডিফারেন্সিয়েশন হোক বা ইন্টিগ্রেশন হোক, এখানে মনে রাখবে এখানে কোনো ইমাজিনারি ভ্যালু নিয়ে কোনো কাজ নেই। যদি কোনো কমপ্লেক্স ভ্যালু চলে আসে সেগুলোকে আমরা এখানে গ্রহণ করব না, সেগুলো আমরা অ্যাসাইড করে দেবো, এখান থেকে সরিয়ে দেব। আমরা এখান থেকে এখন লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইন্টু এক্স সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি দেয়ার ফর এক্স সমান 0, এক্স কিউব সমান এক্স কিউব মাইনাস 1 সমান 0, অর্থাৎ এক্স কিউব সমান 1, অর্থাৎ এক্স সমান সমান 1। তোমরা কিন্তু জানো যে এক্স কিউবের 3টি মান পাওয়া যাওয়ার কথা, 2টি কমপ্লেক্স। এই কোনো কমপ্লেক্স নিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই। কমপ্লেক্সের জন্য আলাদা একটি কোর্স আছে, সেটা তোমাদের এই ক্লাসে নেই। 13, 14 ক্লাসে, 14, 15 ক্লাসে গিয়ে একসময় কমপ্লেক্সের উপর লেখাপড়া হবে, তখন আমরা এখান থেকে কমপ্লেক্স ভ্যালুগুলোর কি হয় তখন সেগুলো জানবো। এখানে আমরা কেবলমাত্র ইন্টিগ্রেশন অংশে বা ডিফারেন্সিয়েশন অংশে রিয়েল ছাড়া কোনো ভ্যালু নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই। তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে 1 1, এই বিন্দুটা হচ্ছে 0 0। আমাদের এখনকার কাজ হলো এই চিত্রটির ভেতরে এই জায়গাটা আইডেন্টিফাই করা। এটার নাম দিলাম বি, এটি হচ্ছে 1 0। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এইটি ওয়াই এর ফাংশন কিভাবে হয়, প্লাস মাইনাস এক্স এর ফাংশন এইভাবে হয়। এটি ওয়াই এর ফাংশন আকারে লেখা ছিল, এটাকে এক্স এর ফাংশন আকারে লিখলাম। তাহলে আমাদের এই রেখাটি বেশি এরিয়া তৈরি করেছে এইখানে, এই জন্য এই রেখাটি আমরা প্রথম লিখবো। তার মানে আমরা লিখবো ক্ষেত্রফল বা এরিয়া। আমরা এখান থেকে লিখি, এই পাশ থেকে লিখি, দেখো এরিয়া ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত। এই ইন্টিগ্রেশনটা স্কোয়ার রুট অফ এক্স ডিএক্স এইটুকের মধ্যে সীমাবদ্ধ। তার কাছ থেকে আমরা মাইনাস করব উপরের অংশে। প্লাস মাইনাস নেব না কেন, কারণ নিচের অংশ হচ্ছে মাইনাস, এই অংশটিতে হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস রুট এক্স, এই অংশটি হলো ওয়াই সমান সমান প্লাস রুট এক্স। এই ধরনের গ্রাফ তোমরা ক্লাস 10-এও শিখেছো, 9.2-তে ছিল হায়ার ম্যাথ, সেখানেও তোমাদের এই ধরনের গ্রাফ জানবার কথা। দেখো আমরা, আর এইটির গ্রাফের এই অংশ হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এটিরও লিমিট 0 থেকে 1। এই দুইটাকে যদি আমরা এখন এই দুটি ইন্টিগ্রেশনকে যদি আমরা মাইনাস করে ফেলি, তাহলে আমরা এখানকার ক্ষেত্রফলটি পেয়ে যাব। দেখো এখান থেকে লিখতে পারছি আমরা এবার এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1, এটি হলো আমাদের 0 থেকে 1, মাইনাস এক্স কিউব ডিভাইড বাই 3, এটি হলো আমাদের 0 থেকে 1। আমরা এবার মানগুলো বসিয়ে ফেলি। এক্স টু দি পাওয়ার 3/2, এটাও 3/2। পরের লাইনে গিয়ে মানগুলো বসাবো আমরা, মাইনাস এক্স কিউব বাই 3, এখান থেকে আমরা লিখতে পারছি 1 0। আমি পাশে করে দেই যেন একটু অল্প জায়গার মধ্যে হয়ে যায়। 1 কিউব, তার নিচে আমরা এখানে লিখতে পারছি 3/2 মাইনাস, আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা ছোট করে লিখি। 1 কিউব এখানে লিখছি 3/2 মাইনাস 0 কিউব 3/2। এই স্টেপটা তোমরা চাইলে না, স্টেপটা লিখবে, স্টেপটা লেখা দরকার আছে। 1 কিউব বাই 3, 0 কিউব বাই 3। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি, দেখো 2/3 এটা ঘুরে এটা হয়ে গেল 2/3। এটি মাইনাস 0 মাইনাস 1/3 মাইনাস 0, দ্যাট ইজ 2/3 মাইনাস 1/3। আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 2/3 মাইনাস 1/3। হ্যাঁ ঠিক আছে, দেখো আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 3 2 মাইনাস 1, দ্যাট ইজ 1/3। এটি হচ্ছে আমাদের এই অংশের ক্ষেত্রফল, যে অংশটি আবদ্ধ হলো, দুইটি বক্ররেখা দ্বারা যে অংশটি আবদ্ধ হলো সেই অংশটি ক্ষেত্রফল এখানে আমরা এইভাবে নির্ণয় করতে পারছি। তো আমাদের ক্লাসের আর 1 মিনিট আছে, 1 মিনিট না 1 মিনিট পার হয়ে গেছে। আমি তোমাদের আরেকবার রিভিউ করছি পুরো জিনিসটা। দেখো তোমরা যখন ইন্টিগ্রেশন শিখেছো তখন নিশ্চয়ই বুঝেছো যে ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়। ইন্টিগ্রেশন হচ্ছে একটি জায়গার একটি আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এটি তোমরা যখন ইন্টিগ্রেশন চ্যাপ্টারটি করেছো তখন চ্যাপ্টারের শুরুতে হয়তোবা নিশ্চয়ই একবার তোমরা ধারণা পেয়েছো। আমরা প্রথম অঙ্কটি করেছি যে একটি 3টি রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যেতে পারে, কারণ এটি আমাদের বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা আমাদের কাছে এই বিষয় আছে। এরপরে আমরা শিখেছি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে নির্ণয় করতে পারি।
এটি আমরা এখানে করেছি এবং নরমাল ভাবে মিলিয়ে দেখেছি যে বৃত্ত যদি আমরা পাই আর স্কোয়ার ব্যবহার করতাম তবে যে ক্ষেত্রফলটি আসতো এখানে সেই একই ক্ষেত্রফল এসেছে। এখান থেকে আমরা মিলিয়ে দেখেছি যদি পাই আর স্কোয়ার দিয়ে করতাম তবে যে ক্ষেত্রফল আসতো এখানে সেই একই ক্ষেত্রফল এসেছে। এরপরে আমরা দেখেছি যে একটি বক্ররেখা, এই পর্যন্ত আমরা এই প্রথম দুইটা অঙ্ক আমরা নরমাল অ্যালজেব্রা এবং আমাদের যে জ্যামিতির ধারণা ছিল সেই অ্যালজেব্রা এবং জ্যামিতির ধারণা থেকেই সমাধান করতে পারতাম। এরপরে আমরা শিখেছি যে একটি বক্ররেখা এবং একটি সরলরেখা মিলে কিভাবে একটি আবদ্ধ অংশ তৈরি করে, সেই আবদ্ধ অংশের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এটি অঙ্কটি করার সময় আমি দুইভাবে দেখিয়েছি যে এক্স কে যদি আমরা ভেরিয়েবল ধরি তবে কিভাবে অঙ্কটি করা যেতে পারে, আবার ওয়াই কে ভেরিয়েবল ধরলে কিভাবে অঙ্কটি করা যেতে পারে। এবং শেষে গিয়ে আমরা দেখলাম যে দুইটি বক্ররেখা হচ্ছে দুইটি পরাবৃত্ত, দুইটি প্যারাবোলা। দুইটি প্যারাবোলা যে আবদ্ধ অংশটি তৈরি করেছে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আবার তোমাদের বলছি এই ক্ষেত্রফল অংশটি তোমরা সমস্ত ভর্তি পরীক্ষায় একটি একটি করে পেতেই থাকো। সাধারণত তোমরা খেয়াল করে দেখবে সমস্ত বোর্ড পরীক্ষায়, সমস্ত ভর্তি পরীক্ষায় তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে একদম ইন্টিগ্রেশনের শেষ চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক নেই, অল্প কটি অঙ্ক আছে ম্যাক্সিমাম বাজারে যে বইগুলো আছে, এবং ঘুরে ফিরে সব বইতে একই অঙ্কই পাবা। এই যে এই বক্ররেখা, সরলরেখার সাথে বক্ররেখা, এই কটা অঙ্কই ঘুরে ফিরে পাবা। আমি আরো 2 ক্লাসে আরো কিছু অঙ্ক আলাপ করব। এই অঙ্কগুলো থেকেই দেখবা যে এই অঙ্ক বা এই অঙ্কগুলোর মতো অঙ্ক থেকেই বারবার সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসেই, যে কারণে এই চ্যাপ্টারটি অতীব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সব সময়ের জন্য এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। কিন্তু এই চ্যাপ্টারটি শুধু এই চ্যাপ্টারের অংশ নয়, এই অংশটিতে তুমি ফাংশন বুঝেছো কিনা, তুমি গ্রাফ কত দ্রুত আঁকতে পারো, তোমরা তখন অনেকেই হয়তো বা বুঝতে পারোনি বিষয়টা, অনেকের ভালোই লেগেছিল। তোমরা অনেকেই ধরতেই পারোনি যে কেন গ্রাফ শিখাচ্ছি, গ্রাফ আমাদের কি কাজে লাগবে। গ্রাফ ছাড়া তুমি কিছুতেই এগুলো আত্মস্থ করতে পারবে না, এগুলো ডাইজেস্টও করতে পারবে না, কারণ এগুলো চিত্র মনে রাখার চিত্র নয়, এগুলো তোমার একদম ফ্রি হ্যান্ড আঁকা শিখতে হবে। এই চ্যাপ্টারের প্রাণ হচ্ছে গ্রাফ। এরপরে হয়তো বা 2-1টা অঙ্ক আমরা গ্রাফ করতে পারবো না, গ্রাফ আঁকা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, এমন জটিল ইকুয়েশন আমাদের সামনে আসতে পারে, তখন আমাদের কনসেপ্ট থেকে তখন অঙ্ক করতে হতে পারে। তো এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে গ্রাফ। তুমি যত দ্রুত গ্রাফ করে একটি জায়গাকে আইডেন্টিফাই করতে পারবা তত দ্রুত তুমি সেটা সমাধান করতে পারবা। তো এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। আগামী বুধবারে আমি আবার সেম এই বিষয় নিয়ে আলাপ করব, তারপরের ক্লাসও এই বিষয় নিয়ে আলাপ করব। এই পরপর 3টি ক্লাস তোমাদের আমি এরিয়া প্রবলেম নিয়ে আলাপ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাল্লাহ আবার।